আজকে আমরা বলবো এমফাইসিমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস মানে সিওপিডি যাকে আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো এমফাইসিমা একটা সিওপিডি। তো এমফাইসিমা যদি সিওপিডি হয় মানে অবস্ট্রাকটিভ ডিজিজ হয় তাহলে এর অবস্ট্রাকশনটা কোথায় কোথায় থাকে এটাকে আমরা জানি কিনা, এর অবস্ট্রাকশন কোথায়। তো আমরা একটু ডেফিনেশনটা দেখে আসি যে এমফাইসিমা কাকে বলছে। যে এটা একটা ডিজিজ যেটা ইরিভার্সিবল বা পার্মানেন্ট ডাইলেশন হয় আর কি, ইরিভার্সিবল এনলার্জমেন্ট অফ দ্য এয়ার স্পেসেস ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কি, সাথে থাকবে হচ্ছে ওয়াল ডিস্ট্রাকশন। এই হলো এমফাইসিমা। তো এইটা যদি আমরা এটা ধরি ট্রাকিয়া, ট্রাকিয়ার আমরা জানি এই প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্মিনারি, তারপর টার্সিয়ারি ব্রঙ্কাস থাকে। ধরলাম এটা আমরা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কাস, এখান থেকে হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কাস, এই যেটা এরপর থেকে রেসপিরেটরি ব্রঙ্কাস বা সরি রেসপিরেটরি ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল। তো রেসপিরেটরি ব্রঙ্কিউল অলরেডি অ্যালভিওলাই থাকে আর কি। তো এরপরে যেটা আসে এটা হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, এগুলো হচ্ছে অ্যালভিওলার ডাক্ট। এরপর এই যে পুরো বস্তার মতো জায়গাটা এটা হচ্ছে অ্যালভুলার স্যাক, এই যে অ্যালভুলার স্যাক। আর এটা হচ্ছে অ্যালভুলার ডাক্ট, এই জায়গাটা। আর এই যে ইন্ডিভিজুয়াল যে জিনিসটা এটা হচ্ছে একটা অ্যালভিওলাস। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তো আমাদের লাগবে হচ্ছে তাহলে এমফাইসিমা বলছি যে কোথায় হবে এই যে ইরেভার্সিবল এনলার্জমেন্টটা টার্মিনাল ব্রঙ্কিওল ডিস্টালি মানে হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে, তার মানে এই যে এই জায়গাটা রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে তারপরে যে জায়গাটা এটা হচ্ছে একটা লোবিউল, আসলে লাংয়ের লোবিউল। লাংয়ের লোবিউলের ভিতরে কি থাকবে? রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিওলার ডাক্ট, তারপর যে অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলার, এগুলো হচ্ছে লাং লোবিউলার পার্ট, এটাকে অ্যাসিনাসও বলা হয়। তো যদি পার্মানেন্ট ডাইলেশন হয় তাহলে অবস্ট্রাকশন কোথায় হবে? কোশ্চেন ছিল এটা। আচ্ছা, সেটা আমরা পরে দেখবো যে অবস্ট্রাকশনটা কোথায় থাকে। তাহলে এমফাইসিমার প্যাথোজেনেসিসটা দেখি। প্যাথোজেনেসিস হচ্ছে, ধরা যাক যে আমরা অনেকেই স্মোক করি, বা যে আমাদের বাতাসে তো বিষাক্ত জিনিসের অভাব নাই, এয়ার পলিউটেন্টস। তো এই জিনিসগুলো যদি আমরা দীর্ঘদিন ধরে নিতেছি তো ক্রনিক একটি ইরিটেশন করতেছে, এই যে এদের এপিথেলিয়ামে ক্রনিক ইরিটেশন হইতেছে, যেগুলো এপিথেলিয়ামে ক্রনিক ইরিটেশন হইতেছে। আমরা জানি ক্রনিক ইরিটেশন হলে ইনফ্লামেশন হয়। তারপর এই সেলগুলো ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ করে, যেমন নিকোটিন B4, ইন্টারলিউকিন 8, TNF বা টিমোনেক্সিস ফ্যাক্টর। মূল কথা হচ্ছে, ধরা যাক এই সেলগুলো আমার ক্রনিক্যালি ইরিটেটেড হইতেছে, এই যে এদিকে যে এপিথেলিয়াল সেলগুলো ক্রনিক্যালি ইরিটেটেড হইতেছে। তো হইলে ওরা ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ করবে। ইনফ্লামেটরি মিডিয়েটর যদি রিলিজ করে, যেমন ধরো ইন্টারলিউকিন 8 বললাম, তারপর লিগোটিন B4, এগুলো হচ্ছে কেমোট্যাকটিক সাবস্টেন্স, কেমোট্যাক্সিস করে, মানে কেমিক্যাল যে সাবস্টেন্সটা ট্যাক্সির মতো করে কাউকে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে, এগুলো কেমোট্যাক্সিস। তো ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ করলে কেমোট্যাক্সিস হবে। তো এখানে আমার ইনফ্লামেটরি সেল লাগবে, ধরো নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইওসিনোফিল আসতে পারে। তো মেইনলি এই যে নিউট্রোফিল, লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট বা ম্যাক্রোফেজ। এখানে নর্মালি কিছু সেল থাকেও, এই যে টিস্যু রেসিডেন্ট ম্যাক্রোফেজ থাকে, ওরাও ইনফ্লামেটরি মেডিয়েটর রিলিজ করে। আবার এই সেলগুলো এপিথেলিয়াল সেল, এরাও ইনফ্লামেটরি মেডিয়েটর রিলিজ করে। আলটিমেটলি প্রচুর ইনফ্লামেটরি সেল আসে। ইনফ্লামেটরি সেল আসলে কি হবে? এখানে ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশনের পার্ট হিসেবে এরা হচ্ছে ডিস্ট্রাকটিভ এনজাইম রিলিজ করে কিছু, ডিস্ট্রাকটিভ এনজাইম রিলিজ করে, যেমন নিউট্রোফিল রিলিজ করে হচ্ছে নিউট্রোফিল ইলাস্টেজ, এটা মনে রাখতে হবে না, নিউট্রোফিল ইলাস্টেজ। তো ইলাস্টেজ কি করে? ইলাস্টিক টিস্যুকে ব্রেক ডাউন করবে, এটাই তো আমার কথা। তো আমরা জানি যে এই যে লাংস এর এই যে অ্যালভিওলাস, এগুলোতে ইলাস্টিক টিস্যু থাকে। যখন আমরা শ্বাস নিতেছি তখন এগুলো এক্সপ্যান্ড করতেছে। আবার ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির কারণে এক্সপানশনের সময় আবার এরা আগের অবস্থায় ফেরত আসতেছে। এগুলো ইলাস্টিক টিস্যুর কারণে হইতেছে। তাহলে ইলাস্টিক যদি ইলাস্টিক টিস্যুকে ধ্বংস করে তাহলে এগুলো রিকয়েল টেন্ডেন্সি থাকবে না, এটা তাহলে ঝামেলা। তো এখন তাহলে একটা বললাম যে আমার ইনফ্লামেটরি প্রসেস বা স্মোকিং বা এয়ার পলিটিক্স এগুলো দিয়ে হয়, অথবা হইতে পারে যে এগুলো সবই ঠিকঠাক আছে, নিউট্রোফিল ইলাস্টেজ যে তৈরি হইতেছে, তো এটা একটা প্রোটিয়েজ, যেহেতু প্রোটিনকে ব্রেকডাউন করতেছে প্রোটিয়েজ এনজাইম। তো এটাকে মানে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য আমাদের শরীরে আছে আলফা আলফা 1 অ্যান্টিট্রিপসিন, অ্যান্টিট্রিপসিন। তাহলে এটা প্রোটিয়েজের এক্সট্রা কাজ করবে। তার মানে প্রোটিয়েজকে চেক এবং ব্যালেন্সে রাখবে হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন। এখন আলফা 1 অ্যান্টিট্রিপসিন যদি কারো ডেফিসিয়েন্সি থাকে জন্ম থেকে, তাহলে এই একে চেক দেওয়ার কেউ থাকবে না, তাহলে ও ড্যামেজ করতে থাকবে। তাহলে আমরা জানলাম মেকানিজম, স্মোকিং বা পলিউটেন্টস এগুলো দিয়ে হইতে পারে, তারপর ইনফ্লামেশন দিয়ে হইতে পারে, তারপর আলফা অ্যান্টিঅক্সিডেন্ট থেকে মানে প্রোটিয়াস অ্যান্টিপ্রোটিয়াস যদি মেকানিজম ঠিক না থাকে তাহলে হতে পারে। আর ইনফেকশন যদি হয় তাহলে ওই ইনফেকশন থেকে ইনফ্লামেশন এই ঘটনাগুলো ঘটতে পারে। তাহলে এখন আমরা আসবো এর টাইপস কি আছে।
এর টাইপস হচ্ছে আহ তাহলে আমরা দেখি এর টাইপস কি কি হতে পারে। সেটা হচ্ছে প্রথমে আমরা বলি, চারটে টাইপস বলি, মানে অ্যানাটমিক ডিস্ট্রিবিউশন অনুসারে কোথায় কোথায় হয়। একটা বলি সেন্ট্রি এসিনার। সেন্ট্রি এসিনার এটাকে আমরা কি বলছিলাম, এই এই জায়গাটাকে, যেটা এটা এসিনাস, এই জায়গাটা আমরা বলছিলাম যে এটা একটা এসিনাস, মানে রেসপিরেটরি ব্রঙ্কিউল অ্যালভিওলার ডাক্ট অ্যালভিওলার সাইক অ্যালভিওলাস, এই মিলে হলো এসিনাস। বা এটাকে আমরা একটা নাম বলেছিলাম লোবিউল, তাহলে এটা লোবিউলও হতে পারে এসিনাস। তাহলে যদি আমরা বলি সেন্ট্রি এসিনার, মানে এই এসিনাসের বা এই লোবিউলের সেন্ট্রি লোবিউলার, মানে এই লোবিউলের সেন্টার পার্ট যদি এফেক্টেড হয়, তা সেটার নাম হচ্ছে সেন্ট্রি এসিনার। সেন্টার পার্ট কোনটা? আমাদের কি মনে হচ্ছে এটা সেন্টার পার্ট? সেন্টার পার্ট হচ্ছে এইটা, এই যে রেসপিরেটরি ব্রঙ্কিউল এই জায়গাটা, এটা সেন্টার পার্ট। কিভাবে সেন্টার পার্ট হলো? এটা তো আমরা 2D ছবি গেছি, এখন আমরা চিন্তা করি যে এটা ধরা যাক এদিকেও ব্রঙ্কিউল আছে, এদিকেও আছে, এদিকেও আছে, মানে এই অ্যালভিওলার স্যাক ট্যাক, মানে এর চারপাশে একটা আঙ্গুরের থোকার মাঝখানে, ধরা যাক এইভাবে আঙ্গুরের থোকা, চারপাশে অ্যালভিওলাস, এই মাঝখানে হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল। তাহলে এটা কি সেন্টারে না? হম, এটা সেন্টারে আসলে। এই 2D আমরা ছবি এঁকেছি জন্য হয়তো বুঝতে পারি, কিন্তু আপনারা কল্পনা করেন যে এটার এই ছবির এই পাশেও আছে, ওই পাশেও আছে, সব চারপাশ দিয়ে আসে, মাঝখানে হচ্ছে এটা। এই জন্য এটা এইখানটা এফেক্টেড হলে এটার নাম বলবো আমরা সেন্ট্রিয়েসিনাল। এটার নাম বলবো হচ্ছে সেন্ট্রিয়েসিনাল। তো এখন আর কি হইতে পারে? এই পুরোটা যদি হয় তাহলে হচ্ছে প্যান এসিনাল। প্যান মানে আমরা জানি সব মিলায় প্যান, প্যান কার্ডাইটিস, যেমন সবগুলো লেয়ার যদি হার্ট ইনভলভ হয়, প্যান কার্ডাইটিস, প্যান মানে সব। যেমন আমরা বলি প্যান ইন্ডিয়ান মুভি, মানে প্যান ইন্ডিয়ান রিলিজ হয়েছে, মানে সারা ইন্ডিয়া জুড়ে রিলিজ হয়েছে, মানে সমগ্রটা। তাহলে পুরোটা হইলে হচ্ছে প্যান এসিনাল। তাহলে সেন্ট্রি এসিনাল কোথায়? এখানে। আর পুরোটা হলে প্যান এসিনাল। আর কি হতে পারে? আর ডিস্টাল এসিনাল। ডিস্টালটা কোথায়? যদি এটাকে আমরা সেন্টার ধরি, এই চারপাশে যদি সরানো থাকে, এটা যদি আঙ্গুলের থোকা হয়, তাহলে এই জায়গাগুলো ডিস্টাল চারপাশ দিয়ে। তার মানে এই দিক দিয়ে এটা ডিস্টাল, এটা ডিস্টাল, এটা ডিস্টাল। এটা যদি একটা লবিউল হয়, এর পাশে আরেকটা লবিউল আছে, এই পাশে, তাহলে এই সাইডটা ডিস্টাল, এই পাশে আরেকটা লবিউল আছে, এই সাইডটা ডিস্টাল, এই সাইড গুলা। তাহলে এটা হচ্ছে ডিস্টাল এসিনাল। ডিস্টাল এসিনার এই দিক দিয়ে লবিউলের মাঝখানে এখানে সেপ্টা আছে। আমরা জানি প্রতিটা লবিউল মাঝখানে আছে সেপ্টা আছে। ধরা যাক এটা একটা লবিউল, তারপর এটা একটা লবিউল, মাঝখানে সেপ্টা আছে, তাহলে এই সেপ্টা বরাবর হবে এগুলো। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় প্যারাসেপ্টাল। তাহলে ডিস্টাল এসিনার অথবা প্যারাসেপ্টাল, যদি সেপ্টালের পাশ দিয়ে অ্যালভিওলাস গুলো এফেক্টেড হইতেছে, এই এফেক্টে এগুলোতে যেহেতু ঝামেলা, এগুলোতে যেহেতু এই ডাইলেটেশনটা হচ্ছে, ইলাস্টিক টিস্যু ড্যামেজ হইতেছে, তাহলে এটা হচ্ছে প্যারাসেপ্টাল, যদি সেপ্টাল পাশ দিয়ে হইতেছে, অথবা সবচেয়ে দূরে যেহেতু ওরা এসিনাসের, যদি আমরা রেসপিরেটরি ব্রঙ্কিউল হিসাব করি, এজন্য যে ডিস্টাল এসিনার। আর তো ইরেগুলার, মানে এখানে হয়েছে এখানে হয়েছে, ঠিক নাই, মানে ইরেগুলার। এগুলো হচ্ছে ওর টাইপ। এখন আমরা আমাদের ব্রঙ্কাইটিস নিয়ে দুটো কথা বলবো, কথা বলে এই দুটোর পার্থক্য পড়বো যে কোনটা কি, এবং আমরা জানবো যে অবস্ট্রাকশনটা কোথায় হয়। যে এমফাইসিমাতে আমরা জানি ডাইলেশন হয়, তাহলে অবস্ট্রাকশন হইলো কোথায়, সেটা আমরা জানি। এখন ক্রনিক ব্রঙ্কাইটিস এটাও একটা হচ্ছে অবস্ট্রাকটিভ ডিজিজ। তো এখানে ক্রনিক ব্রঙ্কাইটিসের হিসাব সহজ। ধরা যাক আমার এই এই যে এখানে ধরা যাক, এখানে আমার যে গবলেট সেল আছে, বা এখানে আমার যে সাবমিউকোস আছে, মিউকোসা সাবমিউকোসা আছে, এগুলোতে যে ইয়া থাকে, গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হয়েছে, অথবা গবলেট সেলে হাইপার প্লাসিয়া হয়েছে, মানে গবলেট সেল বেড়ে গেছে। তো এগুলো বাড়লে হবে কি, সিক্রেশনটা বাড়বে, মিউকাস সিক্রেশন বাড়বে। তো এখানে যদি মিউকাস সিক্রেশন বাড়ে, ধরা যাক এখানে মিউকাস সিক্রেশন বাড়তেছে, মিউকাস সিক্রেশন বাড়তে বাড়তে একসময় গিয়ে এটা জমা হইতে পারে, এইভাবে ওরা অবস্ট্রাকশন করতে পারে। তাহলে এটা যা বোঝা গেল যে ক্রনিক ব্রঙ্কাইটিসে অবস্ট্রাকশনটা অবভিয়াস, এটাতে এমফাইসিমার মতো এরকম ঝামেলা নাই। তাহলে অবভিয়াস অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন হওয়ার পরে মিউকাস যদি জমে যায় এখানে, ইনফেক্ট মানে ইনফেক্টিভ অর্গানিজম এসে এখানে ইনফেকশন করতে পারে আর কি, অর্গানিজম এসে, কারণ এটা তার খুব সুন্দর একটা সাইড হয়েছে, এখানে এসে বাসা বাঁধতে পারবে, এইভাবে ইনফেকশন করে ইনফ্লামেশন করতে পারে ক্রনিক ব্রঙ্কাইটিস। ক্রনিক ব্রঙ্কাইটিসে একটা এই অবস্ট্রাকশন মানে মিউকাসের সিক্রেশন একটা বড় কারণ। তারপর হচ্ছে যদি মিউকোসিলিয়ারি অ্যাপারটাস ঠিক না থাকে, মিউকাস নর্মাল আছে কিন্তু সিলিয়ারি মুভমেন্ট কম, মিউকাসকে মানে ঝাড়ু দিতে পারতেছে না, তাইলেও মিউকাস জমবে, এটা একটা ঝামেলা। অথবা ইনফেক্টিভ অর্গানিজম এসে এই করতেছে, তাহলে এগুলো হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিসের ফল। তাহলে এখন আমরা এই দুটো পার্থক্য করবো এবং দেখবো যে এমফাইসিমাতে আমাদের অবস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি হয় কোথায়, এবং এমফাইসিমা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি পাই, এক্সরে কি পাই, এগুলো আমরা বলবো। তো এমফাইসিমাতে অবস্ট্রাকশন কোথায় হয় আমরা এটা একটু বোঝার জন্য এই ফিগারটা একটু দেখি। ধরা যাক এটা রেসপিরেটরি ব্রঙ্কিউল, হ্যাঁ। তো এটা রেসপিরেটরি ব্রঙ্কিউল, এই জায়গাটা যেটা আমি আঁকলাম, এদিক দিয়ে হচ্ছে অ্যালভিওলার স্যাক আছে, অ্যালভিওলার ডাক্ট আছে, হুম, এটা। এখন
যখন এই জিনিসটা আমার ইন্সপিরেশনের সময়, যেহেতু আমার থোরাক্সে নেগেটিভ প্রেশার থাকে, ইন্সপিরেশনের সময় নেগেটিভ প্রেশারের কারণে এয়ার ফ্লো হয়, মানে রাশ অফ এয়ার হয়, বাতাসে ঢুকে, ঢোকার পরে আমার সব ফুলে ফেপে যায়। ফুলে ফেপে যায় মানে এগুলো সব ফুলে ফুলে যায়। এখন যখন এক্সপ্রেশন করব আমি, এক্সপ্রেশন, দ্যাট মিনস ডায়াফ্রাম উপরের দিকে উঠে আসবে, মানে রিল্যাক্স হবে, ডায়াফ্রামের চাপ দিবে, তারপর হচ্ছে আমার চেস্ট মাসল গুলো চাপ দিবে। চাপ দিলে এদের উপর চাপ পড়বে, এটা একটা কথা, মানে পুরো লাংসের উপর চাপ পড়বে, পুরো লাংসের উপর চাপ পড়বে, এটা একটা কথা। আর এই জিনিসগুলো তো আমরা কি বলেছিলাম যে ইলাস্টিক টিস্যু থাকার রিকয়েল টেন্ডেন্সি আছে, তারপরে এক্সপ্যান্ড করলে আবার আগের অবস্থা আসতে যাবে। এখন এরা যখন নর্মাল কথা, এখন নর্মাল চিন্তা করতেছেন, নর্মাল হেলদি হার্ট লাংস এর কথা বলতেছি, এরা যখন এক্সপ্যান্ড করবে এদের সাথে এদের টিস্যুর কানেকশন থাকে। এই যে আমি অন্য কালার দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এদের সাথে সাপোর্টিং টিস্যুর কানেকশন থাকে। তো যখন এই জিনিসটা ভিতরের দিকে যাবে, ভিতরের দিকে যাবে, যখন এইভাবে ফিরে আসবে, তখন এ এই টিস্যুটা যখন নিচের দিকে মানে কম্প্রেস করবে, তখন এটাকেও টান দিবে, সাথে এই জায়গাটাকেও টান দিবে, এই জায়গাটা টান দিলে কেউ এদিক থেকে এই জায়গাটাকে টান দিবে, মানে নিজেরা তো কম্প্রেস করবেই নিচের দিকে। তো কম্প্রেস করতে গেলে এদিক থেকে কিছুটা টান খাবে। এটা ধরো রেসপিরেটরি ব্রঙ্কিউল, আমার এটা অ্যালভেওলার স্যাক, এটা আমার অ্যালভেওলার স্যাক। তো আমি ধরো এভাবে চাপ দিব, তখন এই জায়গাটা টান খাবে, এই টান খেয়ে এই যে রেসপিরেটরি ব্রঙ্কিউল এটা ওপেন থাকবে। তার মানে এই অ্যালভিওলার স্যাক এরা রিকোয়ারিং এর কারণে কম্প্রেস করবে, করে, কিন্তু রেসপিরেটরি ব্রঙ্কিউলটা ওপেন থাকবে, যার কারণে এদিক দিয়ে বাতাসটা বের হয়ে যেতে পারে। এটা তো নর্মাল হেলদি লাং এর কথা। এখন আমরা দেখি যদি রেসপিরেটরি ব্রঙ্কিউলের ওয়াল এবং এই ইলাস্টিক টিস্যু যদি ধ্বংস হয়ে যায়, তাহলে দেখ এখানে ইলাস্টিক টিস্যু সব ধ্বংস হয়ে গেছে, নাই, এই কানেকশনটা লস হয়ে গেছে, তাহলে কি হবে? এরা তো কম্প্রেস করবেই, রিকয়েল টেন্ডেন্সি কারণে এরা তো কম্প্রেস করবেই, কিন্তু এই যে আমার থোরাসিক ক্যাভিটির যে প্রেসার বেড়ে গেল এক্সপ্রেশনের সময়, ওরা গিয়ে চাপ দিবে এর উপর। এই চাপে পড়ে এই রেসপিরেটরি ব্রঙ্কিউলটা কলাপস হয়ে যাবে। তার মানে এইটা রিকয়েলিং ঠিক আছে, কিন্তু এই জায়গাটা কলাপস। তাহলে এটা চাপ দিলেও এই জায়গাটা কলাপস, বন্ধ। তো চাপ দিয়ে কই যাবে? বাতাসটা বের করতে পারবে না। তাহলে ইন্সপিরেশনের সময় যদি নেগেটিভ প্রেশার থাকে, সব বাতাস ঢুকবে, কিন্তু এক্সপ্রেশনের সময় এটা যদি কলাপস হয়ে যাবে, এটা অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলার চাপ দিলেও এটা রেসপিরেটরি বন্ধ কিন্তু বের হয়ে যেতে পারবে না। এই যে এটা হচ্ছে ওয়ান ওয়ে ভালভ হিসেবে কাজ করে, মানে এদিকে ঢুকবে ঠিকই, কিন্তু এদিকে বের হতে পারবে না, কারণ এটা কলাপস হয়ে গেছে। ওই যে আন্ডারওয়ার্ল্ডের কাজের মতো, যে ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না, এরকম ঢুকতেছে কিন্তু বের হতে পারতেছে না। তাহলে বের যদি না হয়, তাহলে এখানে কি এয়ার গুলো জমবে না, গ্যাস বাবল, মানে গ্যাস জমবে না, এটা হচ্ছে এয়ার ট্র্যাপিং। তাহলে এমফাইসিমাতে এয়ার ট্র্যাপিং হয়। কিভাবে হয় আমরা বুঝলাম, এটা ওয়ান ওয়ে ভালভের মতো কাজ করে এই জায়গাটা, যেহেতু ডিস্ট্রাকশন হইতেছে। এখন এমফাইসিমার সাথে তাহলে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি ফাইন্ডিং পাবো, এক্সরে ফাইন্ডিং, এগুলো তো বলবোই, সাথে ক্রনিক ব্রঙ্কাইটিসের পার্থক্যটা বলে নিই। একটা হচ্ছে এজ, এজটা আমরা বললাম না? আমরা দেখি ক্রনিক ব্রঙ্কাইটিস কি বলেছিলাম, যে মিউকাস প্লাগ জমা হয়। হ্যাঁ, তো মিউকাস প্লাগ জমা হয়। আর ক্রনিক ব্রঙ্কাইটিস এর ডেফিনেশনই ছিল হচ্ছে মানে পারসিস্টেন্ট কাফ এবং স্পুটাম, মানে কাশির সাথে স্পুটাম থাকবে 3 মাস, লিস্ট কনজিকিউটিভ 2 বছর ধরে। তার মানে ওর মেইন সিমটম হচ্ছে কাশ। তাহলে কাশি থাকবে কোথায় বেশি? ব্রঙ্কাইটিসে। এমফাইসিমাতে পরে কাশি। তাহলে এমফাইসিমার মূল সমস্যা কোথায়? শ্বাস প্রশ্বাসে, ফাংশনাল অবস্ট্রাকশন। এখানে নর্মাল অবস্ট্রাকশন, ফাংশনাল অবস্ট্রাকশন। তাহলে এখানে ঝামেলাটা কোথায়? এখানে হচ্ছে মেইনলি শ্বাসকষ্ট, মানে যেহেতু ওর মানে বাতাস বেরোতে পারতেছে না, জমতেছে, নতুন করে ভেন্টিলেশন কম হইতেছে, সুতরাং তার শ্বাসকষ্ট হবে। সে হাইপার ভেন্টিলেশন করে এটাকে কাভার দেওয়ার চেষ্টা করবে, এই অক্সিজেনের ঘাটতিটা। তার মানে তার ডিসনিয়া, ডিফিকাল্টি ইন ব্রিদিং, এটা আগের, তার সিমটম আগে হবে ডিসনিয়া। আর ব্রঙ্কাইটিসের আগের সিমটম হচ্ছে কাফ। তারপর আসি ইনফেকশন। ইনফেকশন আমরা জানি ক্রনিক ব্রঙ্কাইটিস যেহেতু, তো আইটিস মানে ইনফ্লামেশন, তো ইনফেকশন হচ্ছে ব্রঙ্কাইটিসে বেশি, ইনফেকশন হচ্ছে ব্রঙ্কাইটিসে বেশি। আর ইয়াতে ওই এখানে হচ্ছে ইনফেকশন তেমন কমন না আর কি। তারপর আসি আমরা এয়ারওয়ে রেজিস্ট্যান্স কোথায় বেশি হবে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এয়ারওয়ে রেজিস্ট্যান্স কোথায় বেশি হবে? এখন এখানে আমি যদি ক্রনিক ব্রঙ্কাইটিস দেখি, ক্রনিক ব্রঙ্কাইটিসে কি হয়? এই যে এখানে একটা অবস্ট্রাকশন আছে,
এই অবস্ট্রাকশনের কারণে ধরলাম, বা আমরা যদি এখানে ছবিতে দেখাই, আচ্ছা আমরা এটা মুছে দিই। এই পাশটা মুছে দিই। আমরা একটু দেখি, ধরলাম এইখানেই দেখাইলাম আমরা যে ক্রনিক ব্রঙ্কাইটিসে কি হয়। ধরা যাক এখানে অবস্ট্রাকশন, মিউকাস প্লাগ জমা হয়ে গেছে, তাহলে এইখানে অবস্ট্রাকশন যদি হয়, মানে ন্যারো হয়ে গেছে, পুরোপুরি হয়তো অবস্ট্রাকশন নয়, তাহলে এখানে খুব সামান্য বাতাস যাইতেছে আর সামান্য বাতাস বেরোইতেছে, মানে এখানে যাইতেও সমস্যা, আসতেও সমস্যা। যদি এইরকম হয়, তারপর এই রিজনটা, ওই ব্রঙ্কিউল যে সাপ্লাই যে এরিয়াটা, এই রিজনটায় ভেন্টিলেশন কমে যাচ্ছে, ভেন্টিলেশন মানে এয়ার ফ্লো কমে যাচ্ছে। কিন্তু এখানে যে ব্লাড সাপ্লাই, আমাদের শরীর থেকে যে ব্লাড সাপ্লাই আছে, সেই ব্লাড সাপ্লাই যেখানে কম নয়, পালমোনারি আর্টারিতে ব্লাড ভেসেলস দিয়ে সাপ্লাই ঠিকই আসতেছে। এই যে সাপ্লাইটা, এটা হচ্ছে পারফিউশন, তার মানে ভেন্টিলেশন বাই পারফিউশন, ভি বাই কিউ, এই রেশিওটা গুরুত্বপূর্ণ আমরা জানি। এখানে ভেন্টিলেশন কমে গেছে, মানে উপরেরটা কমে গেছে, পারফিউশন ঠিক আছে, তাহলে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কমে যাচ্ছে, বা ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হচ্ছে। তো আমাদের বডি চিন্তা করলো কি, যে এই রিজনটায় ব্লাড সাপ্লাই দিয়ে আমার লাভ কি হচ্ছে, এখানে ঠিক মতো অক্সিজেনেশন হইতেছে না, কারণ বাতাস আসতেছে কম, অক্সিজেন আসতেছে কম, ওই জায়গায় আমরা ব্লাড সাপ্লাই দিয়ে লাভ কি, এখানে তো ঠিক মতো অক্সিজেন সাপ্লাই হচ্ছে না। ওরা চিন্তা করলো কি, তাহলে এই জায়গায় এই 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 ভেসেলটাকে আমরা ব্লাড সাপ্লাই কমায় দিয়ে অন্যদিকে, যেদিকে আমার ভালো অক্সিজেনেশন হইতেছে, ভালো এরিয়া আছে, সেদিকে ব্লাড সাপ্লাই বাড়ায় দিই, মানে ফ্লোটা একটু কমায় দিই, যেহেতু ওখানে ভেন্টিলেশন কম। তখন এই রিজনটার তখন এই রিজনটার কি হবে, এই রিজনটার হচ্ছে ওদের ভ্যাসোকনস্ট্রিকশন হবে, এই রিজনটার ভ্যাসোকনস্ট্রিকশন হবে, এই রিজনটা, সরি একটু ভালো কালার দিই, এই রিজনটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন হবে। তো যখন এরকম ভ্যাসোকনস্ট্রিকশন হবে, এরকম ছোট্ট একটা জায়গায় এমন সমস্যা হবে না, কিন্তু ধরা যাক লাংসের এরকম অনেক জায়গায় এরকম ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে গেছে। তো ভ্যাসোকনস্ট্রিকশন হইলে মানে ওই জায়গাগুলো থেকে বাইরে যাতে অন্য কমায় দিয়ে, সাপ্লাই কমায় দিয়ে অন্যদিকে বাড়ায় দিচ্ছে, যাতে ঠিক মতো অক্সিজেনেশন হয়। তো অনেকগুলো জায়গায় যখন ভ্যাসোকনস্ট্রিকশন হবে, তার মানে কি, ভ্যাসোকনস্ট্রিকশন মানে কি, রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া, ওই ভেসেলগুলো এখন রেজিস্ট্যান্স বেশি দিবে, কারণ ডায়ামিটার ছোট হয়ে গেছে। তো অনেক জায়গায় যখন রেজিস্ট্যান্স বেড়ে যাবে পালমোনারি ক্যাপিলারিতে, তখন তার মানে কি, টোটাল পালমোনারি প্রেশারটা বেড়ে যাবে, মানে পালমোনারি হাইপারটেনশন হবে, পালমোনারি হাইপারটেনশন হবে। তাহলে এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা কোথায় হবে, ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিসে এয়ারওয়ে রেজিস্ট্যান্স বেশি হবে, কিন্তু এমফাইসের এই ঘটনাটা ঘটে না। তো এয়ারওয়ে রেজিস্ট্যান্স বেশি হইলে, মানে যখন পালমোনারি হাইপারটেনশন হবে, তো আলটিমেটলি লাংসের যদি হাইপারটেনশন হয়, এই ব্যাক ফ্লো, এই চাপটা পড়ে কার উপরে, আমরা জানি রাইট ভেন্ট্রিকল অফ হার্ট, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে লাংসে সাপ্লাই আসে। তো লাংসে এখন সাপ্লাই যাচ্ছে, সেখানে প্রেশার বেড়ে গেছে, কারণ রাইট ভেন্ট্রিকলকে আগের চেয়ে বেশি প্রেসারে পাম্প করতে হবে, কারণ যে জায়গায় সে ব্লাড দিত সে জায়গায় আগে যে প্রেসার দিলে যাইতো, এখন সেই জায়গায় প্রেসার বেড়ে গেছে, তাহলে এখন তাকে আরো বেশি প্রেসার দিতে হচ্ছে, রাইট ভেন্ট্রিকলকে বেশি প্রেসার দিতে হচ্ছে, মানে রাইট ভেন্ট্রিকলকে কাজ বেশি করতে হতেছে, মানে রাইট ভেন্ট্রিকলের উপর প্রেসার বেশি করছে, যেটাকে আমরা বলি প্রেসার ওভারলোড। তো প্রেসার ওভারলোড হলে আমরা কি জানি, হার্ট মাসল কিভাবে রিয়েক্ট করে, একটা অ্যাডাপ্টেশন করে, নাম হচ্ছে হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে একসময়, হাইপারট্রফি যদি আমরা চিকিৎসা না করি, অনেকদিন ধরে এইভাবে চলে, তাহলে হাইপারট্রফি হার্ট একসময় আর পারবে না, এই কম্পেনসেটরি মেকানিজম ফেল করে গেছে, আর হাইপারট্রফি দিয়ে কাজ হচ্ছে না, আর পারতেছে না, এখন যে পরিমাণ দরকার সেটা মেনটেন করতে পারতেছে না, তাহলে সেটা নাম হচ্ছে হার্ট ফেলিওর। তাহলে এই যে লাং কজ বা লাং এর কারণে যে হার্টের ফেলিওর হয়, এটাকে আমরা বলি কর পালমোনালি। কর মানে হচ্ছে হার্ট, আমরা জানি করোনারি আর্টারি মানে হার্টে যে সাপ্লাই, তাহলে কর মানে হার্ট, পালমোনারি মানে হচ্ছে লাংস। তাহলে হার্ট ফেলিওর দুটো লাং কজ, এটা হচ্ছে কর পালমোনালি। তাহলে হার্ট ফেলিওর করলে তাহলে কর পালমোনালি কোথায় হচ্ছে, ক্রনিক ব্রঙ্কাইটিসে। তারপর হচ্ছে এয়ারওয়ে রেজিস্ট্যান্স বাড়তেছে কোথায়, ক্রনিক ব্রঙ্কাইটিস। তাহলে এমফাইসেমাতে এগুলো ঘটতেছে না, তাহলে বোঝা গেল ঘটনাটা কি। এখন আসি ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি। ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি আমরা জানি এমফাইসেমাতে লস হয়ে যায়, ক্রনিক ব্রঙ্কাইটিস ঠিক থাকে। এখন হচ্ছে চেস্ট রেডিওগ্রাফ। এই যে আমরা বললাম একটু, ক্রনিক ব্রঙ্কাইটিসে হার্ট ফেলিয়ার হবে, হাইপারট্রফি হবে, হাইপারট্রফিতে হার্টের সাইজ বড় হয়, এমফাইসেমাতে কিন্তু সেটা হবে না, নর্মাল থাকবে। এমফাইসেমাতে হার্ট কিরকম হয় সেটা আমরা একটু পরে বলতেছি। তারপর আসি হচ্ছে আমাদের আরেকটা, ও, ব্লাড ভেসেলস। হাইপার এমফাইসের ব্লাড ভেসেলস গুলো অত বোঝা যাবে না, কেন বোঝা যাবে না সেটা আমরা একটু পরে বলতেছি। তাহলে আর ক্রনিক ব্রঙ্কাইটিসে ব্লাড ভেসেলস গুলো প্রমিনেন্ট হবে। আচ্ছা গেল। এখন আসি, আমরা দুইটা কথা বলি আমরা, যে পিঙ্ক পাফার আর ব্লু ব্লটার।
তো ব্লু ব্লটারটা বলে নেই, তারপর আমরা এমফাইসের মধ্যে যখন ঢুকবো তখন আমরা পিঙ্ক পাপার সহ আরো অনেক কিছু আলোচনা করবো। তো ব্লু ব্লটার কি? ব্লু ব্লটার হচ্ছে, আমরা কি জানি, এই যে আমরা যে দেখলাম যে হার্ট ফেলিয়ার হইলো, তারপর হচ্ছে এদিকে আমরা ইয়ে দেখতেছি কি বলে, যে এই যে এই রিজনটায় ভেন্টিলেশন হইতেছে না, ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হইতেছে। ভেন্টিলেশন যদি না হয়, অক্সিজেন যদি না আসে, অক্সিজেনেটেড মানে ব্লাড যদি কম থাকে, আর ডিঅক্সিজেনেটেড ব্লাড যদি বেড়ে যায়, তাহলে আমরা কি জানি সায়ানোসিস ডেভেলপ করে। তো সায়ানোসিস ডেভেলপ করবে ক্রনিক ব্রঙ্কাইটিস। এবং এই যে নীল নীল হয়ে যাওয়া সায়ানোসিস, এটার নাম হচ্ছে ব্লু। তাহলে আমাদের টার্ম ছিল ব্লু ব্লটার। ব্লু আর এটা হচ্ছে ব্লটার, BLOATER, যাই হোক, ব্লু ব্লটার। তাহলে ব্লটার মানে কি? ব্লট মানে আসলে ভিজে ফুলে যাওয়া। ওই যে ব্লটিং পেপার বলি না, শুষে নেয় পানি টানি, এরকম ব্লট। এই ব্লু ব্লটার মানে কি? এই যে আমাদের রাইট হার্ট ফেল করছে, রাইট হার্ট যদি ফেল করে, মানে রাইট হার্ট যদি পাম্প ঠিক মতো না করতে পারে, তাহলে সেই চাপটা পড়ে, মানে রাইট ভেন্ট্রিকুলার চাপ পড়ে রাইট অ্যাট্রিয়াম এর উপরে। রাইট অ্যাট্রিয়ামে কি থাকে? ওপেনিং থাকে তো, তাই না? সুপ্রিয়া ভেনা কাভার, ইনফিরিয়র ভেনা কাভা। তো রাইট অ্যাট্রিয়ামের চাপটা মানে ব্যাক ফ্লোটা, ব্যাক প্রেশার গিয়ে পড়ে সুপ্রিয়া ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, মানে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের উপরে চাপটা পড়ে, ব্যাক ফ্লো, ব্যাক প্রেশার, মানে সিস্টেমিক ভেনাস কনজেশন হয় কি বা ইডিমা হয়। তাহলে সারা শরীরে ফুলে ফুলে যাইতেছে, অ্যাসাইটিস হইতে পারে। এই যে ফুলে যাওয়া, পেটটা ফুলে সিলিন্ডারের মতো হয়ে গেল, মানে একেবারে গোলগাল হয়ে গেল পেটটা ফুলে, এটা হচ্ছে ব্লটিং। তাহলে ব্লু ব্লটার, এই জন্য বলা হয় ব্লু ব্লটার। এখন আসি পিঙ্ক পাফার কেন? পিঙ্ক পাফার হচ্ছে এমফাইসিমায় বলা হয় পিঙ্ক পাফার। এমফাইসিমায় আসলে এই যে আমরা বললাম যে ডাইলেটেশন হয় এবং গ্যাস ট্র্যাপিং হয়, তো এই যে ঝামেলাটাকে সে ওভারকাম করার জন্য বলেছিলাম যে সে হাইপার ভেন্টিলেশন করে। হাইপার ভেন্টিলেশন করে সে মোটামুটি তার অক্সিজেন লেভেল মেনটেন করতে পারে। অক্সিজেন লেভেল মেনটেন করতে পারে বিধায় তার সাইনোসিস ডেভেলপ করে না, বিধায় তাকে ব্লু লাগে না। এই জন্য তাকে বলা হয় পিঙ্ক। আসলে সে ওরকম পিঙ্ক হয়ে যায় না, বরঞ্চ তার পিঙ্কিশ ভাবটা থাকে। আমরা তো কালো মানুষ, আমাদের বোঝা যাবে না। যারা হোয়াইট আর, তো ওদের ওই পিঙ্কিশ ভাবটা বোঝা যাবে, ঠিক থাকে, এই জন্য বলা হয় পিঙ্ক। আসলে এক্সট্রা করে পিঙ্ক হয় না, তবে হ্যাঁ ভ্যাসকুলাইজেশনের কারণে কিছু সার্কুলেশন বেড়ে গেলে একটু পিঙ্কিশ লাগতে পারে, কিন্তু বেসিক্যালি এখানে ব্লু হয় না বলে পিঙ্ক। তো পাফার, পাফটা কি? আচ্ছা, এখন আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন ঢুকবো এই এই কথার মধ্যে দিয়ে। পাফারটা কি? এমফাইসমার পেশেন্টরা ওদের একটা ব্রিদিং বলে, সেটার নাম হচ্ছে পার্স লিপ ব্রিদিং। পার্স লিপ, লিপ মানে ঠোঁট, পার্স লিপ ব্রিদিং মানে এরকম করে শ্বাস নেয় ওরা। মানে শ্বাস নিবে, নিয়ে ঠোঁটটা ছোট্ট করে গোল করে ওই ছোট্ট দিয়ে বাতাসটা বের করবে, মানে মাছের ঠোঁটের মতো হয় সব ঠোঁটটা। এটা হচ্ছে পার্স লিপ ব্রিদিং। তো এটা কেন হয়? এটা হচ্ছে করে ওরা নিজেরা টেকনিক বের করে কিভাবে আমার এক্সপ্রেশনটা করা যাবে, কিভাবে করলে ভালো হবে, সুবিধা হবে। এই যে ওদের যে বাতাস ঢুকেছে শরীরে, এই যে এমফাইজেমার পেশেন্টের, তো এই যে আমরা বললাম যে কলাপস হয়ে যায় এখানে, এই কলাপসটা এইভাবে এরকম করে লাংসের ভিতরে প্রেসার বাড়ায়, ওই রেসপিরেটরি ব্রঙ্কিলটাকে ওপেন রাখার চেষ্টা করে, যাতে বাতাসটা বের হয়ে আসে, যাতে পরে আবার মানে অক্সিজেনেটেড বাইরে থেকে বাতাস ঢুকতে পারে আর কি। তো এই জন্য হচ্ছে এমফাইসিমাতে এরকম ব্রিদিংটা করে, মানে শ্বাস নেয় ঠিক আছে, কিন্তু এক্সপ্রেশনটা দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে করে, এইরকম। তো এটা হচ্ছে ফার্স্ট ব্রিদিং, তাদের প্রেশার বাড়ে, এটা একটা ঘটনা। আর ওই দীর্ঘ সময়, তাহলে ওদের এই ইয়ার ফাইন্ডিং কি পাবো আমরা? যদি আমরা বলি যে ক্লিনিক্যাল এক্সামিনেশন কি পাবো, ফার্স্ট লিপ ব্রিদিং এটা বললাম যে ইন্সপেকশন, তারপর হচ্ছে পালপেশন, পারকাশন, এগুলো যদি আমরা করি এমফাইসিমার পেশেন্টের, তাহলে কি পাবো সেটা আমরা একটু দেখি। একসাথে আমরা আলোচনা করে ফেলবো, যে এটা একটু আলোচনা করলে আমাদের মনে হয় সুবিধা। তাহলে এমফাইসিমার পেশেন্ট যদি ইন্সপেকশন করি, তাহলে দেখবো পেশেন্টটা শ্বাসকষ্ট, ডিসনিয়া, এটা একটা গেল। আর এটা কি? প্রলংড এক্সপ্রেশন, এক্সপ্রেশন বেশি সময় নিয়ে করবে, বেশি সময় এক্সপ্রেশন করবে, ভালো কথা। এবং এখানে পার্স স্লিপ ব্রিদিং হবে বললাম। এবং এই যে এটা করবে, এই যে মানে দেখবেন যে আপনার এই যে এই এই কাজটা করতে গিয়ে তার এক্সেসরি মাসল গুলো বেশি ইউজ হইতেছে, স্ট্যান্ডোক্লেডোমাস্টয়েড মাসল, স্ক্যালিনি মাসল, এগুলো বেশি ইউজ হচ্ছে। তখন দেখা যাবে এই মাসল গুলো প্রমিনেন্ট হয়ে আছে, শ্বাস নেওয়ার সময় বোঝা যাবে এগুলো একেবারে বের হয়ে হয়ে আসতেছে। এই মাসল গুলো দেখবেন যেগুলো এক্সেসরি মাসল ইউজ করতে খুব, এগুলো আমাদের হচ্ছে ইন্সপিরেশনাল ফাইন্ডিং। এবং ওই পেশেন্ট গুলো এরকম টেবিলের উপর ভর দিয়ে বা হাঁটুর উপর ভর দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন, এটা তাদের সুবিধা হয়, যেভাবে তাদের সুবিধা হয় এই পজিশনে থাকবে আর কি।
তারপর হচ্ছে এখন আপনি যদি করেন, পালপেশন করেন আর কি, একটা হচ্ছে তো আপনার এই চেস্ট এক্সপানশন, মানে আমরা চেস্ট এক্সপান্ড করে বুকের উপর হাত দিয়ে দেখি এক্সপ্রেশন সময় শ্বাস নিলে কতটুকু বুক ফুলে। এখানে বুক ফুলবে কম। কেন বুক ফুলবে কম? সেটা হচ্ছে আপনি তো অলরেডি এই যে, যদি আমরা করি আর কি, এটা ধরলাম না, আমরা তো জানি যে অলরেডি এখানে বাতাস জমা হয়ে আছে, কারণ গ্যাস ট্র্যাপিং হইতেছে। গ্যাস ট্র্যাপিং যদি হয়, বাতাস যদি জমে, অলরেডি আপনার এক্সপ্রেশনের সময় বাতাস জমেই আছে। ইন্সপিরেশনে এসে নতুন বাতাসের জায়গা তো হবে না অত, কারণ নতুন করে বাতাস কম আসতেছে। তাহলে যদি এটাই হয়, তাহলে আপনার অলরেডি এক্সপ্রেশনের সময় বাতাস বের হয়নি, বাতাস থেকে গেছে। তাহলে নতুন করে কতটুকু বাতাস নেবে? অল্প বাতাস নেবে, তাহলে এক্সপানশনটা কম হবে। এক্সপ্রেশন সময় সব বের হয়ে গেলে আবার নতুন করে বাতাস যুক্ত এক্সপানশন বেশি হতো, তাহলে এক্সপানশন কম হবে। এবং ভোকাল ফ্রেমিটার যে আমরা দেখি, এই যে তিন 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 বলি, যেহেতু বাতাস দিয়ে ভরে গেছে, এখন এটা কমে যাবে। আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এই যে লাংসের ভিতরে প্রচুর গ্যাস ট্র্যাপিং হবে, এয়ার ট্র্যাপিং হবে, লাংস বড় হয়ে যাবে, এটা সব দিক দিয়ে চাপ টাপ দিবে। তো এটা এই চেস্ট ওয়ালকেও চাপ দিবে, চেস্ট ওয়ালকে চাপ দিলে চেস্ট ওয়াল সামনে একটু বেড়ে যাবে। মানে হচ্ছে এটা যদি একটা মানুষ হয়, এটা তো আমরা লাংস দেখি, তো এদিক দিয়ে লাংসের ভলিউম বেড়ে যাবে, তো চেস্ট ওয়ালকেও বাড়িয়ে দেবে। তাহলে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার অফ চেস্ট এটা আগের থেকে বেড়ে যাবে, এবং চেস্টটা একটু একটু এই যে সিলিন্ডারের মতো লাগবে, ব্যারেলের মতো লাগবে। এটাকে আমরা বলি ব্যারেল চেস্ট, ব্যারেল চেস্ট। তো এগুলো হচ্ছে ইন্সপেকশন পালপেশনের ফাইন্ডিং। এখন পারকাশন করলে কি হবে? মানে এই যে আমরা হাত দিয়ে যে পারকাস করে দেখি, তো আমরা জানি বাতাস থাকলে সেখানে রেজোনেন্স মানে শব্দটা বেশি হবে, কারণ ফাঁপা জায়গায় শব্দ হয়, খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না, এরকম। তো যখন আপনি লাংসের ভিতর তো বাতাস দিয়ে ভর্তি, তাহলে রেজোনেন্স বাড়িয়ে যাবে, হাইপার রেজোনেন্ট হবে। আর কি হবে? আচ্ছা, এই যে আমাদের এখানে লাংস থাকে, মাঝখানে আমাদের হার্ট, হার্ট বলে তার জিনিস থাকে নাকি? তো হার্টের এই জায়গাটা তো একটু ফাঁকা থাকে, তো এই জায়গায় যদি আমরা পালপেট করি, তাহলে ডাল পাওয়ার কথা নর্মালি, কারণ হার্টের ভিতরে ফ্লুইড, ফ্লুইড থেকে ডালনেস দেয়। এখন আপনার এর ভিতরে তো আপনার লাংস বড় হয়ে এর উপরে চলে আসছে, হার্টের উপরে চলে আসছে, হার্টকে কাভার করে ফেলছে। লাংস এখন হার্টের উপরেও বাতাস, মানে লাংসের বাতাস, তাহলে ওই ডালনেসটা থাকবে? থাকবে না। তাহলে লিভার ডালনেস, এই সরি, কার্ডিয়াক ডালনেস কমে যাবে। এখন আসি, এই যে ডায়াফ্রাম নিচে যে লিভার, রাইট সাইডে, এই এত বড় হয়ে গেছে লাংস যে ওর লিভারের উপরে কিছু চলে আসছে, চাপ দিয়ে নামায় ফেলছে। তো এখানে যখন আপনি পার্কাস করবেন, তখন লিভারের ডালনেস পাওয়ার কথা, পার্কাস করে নিচে নামতে নামতে লিভারের ডালনেস পাওয়ার কথা, কিন্তু সেই ডালনেসটা অবলিটারেটেড হয়ে যাবে, ডিমিনিশড হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে আপনার পারকাশনের। অস্কালটেশন যদি করেন, একটা হার্ট সাউন্ডটা কেমন পাবেন? ব্রেথ সাউন্ড তো কমে যাবে, কারণ বাতাস টাতাস জমে গেছে। ইভেন হার্ট সাউন্ডটা মনে হবে অনেক দূর থেকে আসতেছে, মাফোল্ড হয়ে গেছে, মাফোল্ড হার্ট সাউন্ড, কারণ উপর দিয়ে হচ্ছে লাংস। এগুলো হচ্ছে ফাইন্ডিং। এক্স রে ফাইন্ডিং কি পাবেন? এক্স রে ফাইন্ডিংটাও খুব ইন্টারেস্টিং এমপাইসির মধ্যে। আমি বলে নিলাম যে এক্স রে ফাইন্ডিংটা কি, এরকম বিশাল আমার লাংস, তার মানে কি, প্রথম কথা হচ্ছে লাংসটা বড় হয়ে গেছে আগের থেকে, লাংসটা বড় হয়ে গেছে, ফুলে গেছে, এটার নাম হচ্ছে হাইপার ইনফ্লেশন। এবং এই লাংসের ভিতরে নর্মাল যে পরিমাণ বাতাস থাকার কথা, তার চেয়ে বেশি পরিমাণ বাতাস। তাহলে শ্যাডোটা, যে ডার্ক শ্যাডো, এটা আরো ডার্কার হবে। এটা হচ্ছে হাইপার লুসেন্সি, হাইপার লুসেন্সি, হাইপার ইনফ্লেশন, হাইপার লুসেন্সি। যদি ডার্ক শ্যাডো বেড়ে যায়, তো আমরা জানি চেস্ট রেডিওগ্রাফে লাংসের ভিতরে সাদা 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 চিকন চিকন যে লাইনগুলো দেখি, এগুলো আসলে ক্যাপিলারি ব্লাড, মানে ব্লাডের ওই ফ্লুইডের লাইন, সাদা সাদা ব্লাড। সেগুলো কম বোঝা যাবে, মানে ডিমিনিশড হয়ে যাবে এই ব্রঙ্কো ভাস্কুলার মার্জিন গুলো, তেমন একটা বোঝা যাবে না। এবং যখন এই লাংস বড় হবে, এদিকে চাপ দিবে এদিকে চাপ দিবে, তখন এই রিপস গুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে, মানে হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস বেড়ে যাবে। এবং যখন কিনা এই কি বলে লাংস ডায়াফ্রামকে চাপ দেবে, এখানে ডায়াফ্রাম ছিল এরকম, ডায়াফ্রাম একটু এরকম থাকে না, মানে টেন্টিং থাকে। তো যখন চাপ দিবে এটাকে ডায়াফ্রামকে, তখন ডায়াফ্রাম নিচে নেমে যাবে এবং সোজা হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। লো ফ্ল্যাট ডায়াফ্রাম, ডায়াফ্রামটা হবে লো এবং ফ্ল্যাট। তাহলে এগুলো হচ্ছে এক্স রে ফাইন্ডিং। তাহলে আমরা এমফাইসিমা সম্পর্কে মনে হচ্ছে মোটামুটি অনেক কিছু জেনে গেছি। আর মনে হয় কিছু বলার নাই। ও সরি, একটা কথা বলার নেই, সেটা হচ্ছে আপনার যখন এই যে ডায়াফ্রামটা নিচে নামলো, ডায়াফ্রামের সেন্ট্রালি হার্ট থাকে, সেন্ট্রাল টেন্ডন দিয়ে লাগানো, মানে হার্ট আছে এটা, এটা হার্ট, এটা ডায়াফ্রামের সাথে এভাবে লাগানো। যখন ডায়াফ্রাম নিচে নেমে যাবে, হার্টটাকেও টেনে নিচে নামাবে, কারণ হার্টটা হয়ে যাবে নর্মাল যে শেপ,
হার্টটা হয়ে যাবে টিউবুল আসছে বা টিয়ার ড্রপের মতো হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে, সরি, এদিকে লাংস, হার্ট, ডায়াফ্রাম নিচে নেমে গেছে, লো ফ্ল্যাট ডায়াফ্রাম। তাহলে হার্ট হবে টিউবুল আসছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের এমফাইসিমার ফাইন্ডিং। মনে হচ্ছে এমফাইসিমা আমরা যথেষ্ট পরিমাণ বলে ফেলছি। এমফাইসিমার ক্রনিক ব্রঙ্কাইটিস মনে হয় পরীক্ষায় আসলে মেডিসিন বলি, প্যাথোলজি বলি, কোথাও মনে হয় সমস্যার কথা না। তো আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে পেজ আছে, ইউটিউবে চ্যানেল আছে। সবাইকে ধন্যবাদ।